বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর ভর্তিকৃত নতুন ছাত্রদেরকে ধামরাই সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তোমরা এই বছর এই মহামারীর সময় কলেজে এসে কষ্ট করে ভর্তি হয়েছো, আমাদের এই প্রাণপ্রিয় ধামরাই সরকারি কলেজে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কাজিম খান আবুলুলাই, সহযোগী অধ্যাপক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ ও কৃষি শিক্ষা বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। আজ তোমাদের মাঝে আমি আমারই বই কৃষি শিক্ষা বইয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বাংলাদেশি কৃষি চ্যাপ্টারে নিয়ে একটু আলোচনা করব। সে আলোচনা করতে গেলে প্রথমে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্তবাদ করে আমি আমার ক্লাস শুরু করছি। আমার ক্লাসে আজকে প্রথম যেটা আমি আলোচনা করব সেটা হলো বাংলাদেশের কৃষি। আমার কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম চ্যাপ্টারের প্রথম লেকচার। সেই লেকচারে আলোকে আমি বুঝাতে চাচ্ছি যে তোমাদের আজকে যেটা আলোচনা হবে সেটা নিয়ে আমি আমার বিষয়টা হলো প্রথম অধ্যায়ের যে কোর্সটা সেটা হলো বাংলাদেশে কৃষি পড়াবো। তারপরে এই অধ্যায়ে আমরা কি কি আলোচনা করতে পারি সেই জিনিসগুলি শিখাবো। এর মধ্যে কৃষি ক্ষেত্র সমূহ আছে, ক্ষেত্রগুলি কি কি চিহ্নিত করতে পারবো। উদ্যান ফসল, মাঠ ফসল, এই উদ্যান ফসল মাঠ ফসলগুলি নিয়ে আলোচনা করতে পারবো। বাংলাদেশের প্রধান প্রধান ফসলগুলির পরিচিতি আমি তোমাদের সাথে ব্যক্ত করতে পারবো। তো প্রথমে যেটা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের কৃষি। কৃষিটা কি? কৃষিটা যদি সবার প্রথমে আমি আলোচনা করতে যাই, সেটা প্রথমে আসবে যে আমরা যদি কৃষিটা পড়তে যাই, এটা কিন্তু একটা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান। সেই বিজ্ঞানটা হলো একটা বিশেষ জ্ঞান। এই জ্ঞানের আলোকে আমরা প্রাকৃতিক সম্পদের যে সুষ্ঠু ব্যবহার বিভিন্নভাবে করে থাকি, সেটার মাধ্যমে আমরা বিভিন্ন উদ্ভিদ এবং ফসলের কি করি, উৎপাদন করতে পারি। সেই উৎপাদনগুলির ফলে যেটা ঘটে সেগুলোর উন্নয়ন হয়ে থাকে। আমরা পরবর্তীতে প্রক্রিয়াজাতকরণ করি, সংরক্ষণ করি এবং বাজারজাত করে সেই প্রযুক্তিগত বিদ্যাটা যেটা নেই সেটাই হলো কৃষি। তাহলে আমরা কৃষিটা বুঝাতে পারছি যে কৃষিটা ফসল উৎপাদন ও প্রক্রিয়া করার পরে এটা উন্নয়ন করি, প্রক্রিয়াজাতকরণ করি, তারপরে আমরা সংরক্ষণ করি, তারপরে আমরা বাজারজাত করি, সর্বশেষে এটাকে বাজারজাতকরণরা কি করে বিশাল আকারে সম্প্রসারণ করে বিস্তৃত আকারে ধারণ করে দেয়, সেটা হলো কৃষি। কৃষিটা হলো একটি, এটার যে প্রধান উপাদান সেটা কি, সেটা হলো মাটি। আমাদের যদি বাঁচতে হয় সেটার জন্য পুষ্টি প্রয়োজন। শুধু এই জন্য নয়, বাসস্থান থেকে যদি আমরা শুরু করি, বস্ত্র বা ওষুধ শিল্প সকলেই কিন্তু বিপুল মাত্রায় একজন আরেকজনের ওতপ্রোতভাবে কৃষির উপর নির্ভরশীল হয়ে পড়ে। পৃথিবীর বেশ কিছু দেশের মতো বাংলাদেশও জাতীয় উৎপাদনের প্রধানতম কর্মযোগ্য হচ্ছে কৃষি। বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের শীর্ষে আমাদের কৃষি অবস্থান। কেমন? আর এ না থাকলেও আমাদের দেশে শতকরা প্রায় ৮০% মানুষই গ্রামীণ জনগণের সাথে প্রত্যক্ষভাবে এই কৃষির মধ্যে ডুবে আছে, মানে কৃষির সাথে যুক্তভাবে আছে। সেই যুক্তভাবে থাকাতে তারপরে আমরা এই জিনিসগুলি করতে পারি। জাতীয় উন্নতি এবং সমৃদ্ধি যদি আমরা করতে চাই, সেই করতে গেলে সেটা গাছের ন্যায় হতে হবে। কৃষি তার মূল, শিল্প তার শাখা ও প্রশাখা তার পাতা। মূলে কোনো ক্ষত দেখা দিলে সেটা যদি আমরা চিন্তা করি, গোড়াতে যদি একটা কোনো কিছু দেখা দেয় তখন সেই গোটা জাতিটাকে সে ধ্বংস করে ফেলে। সেই রকম ভাবে চীন দেশের এই প্রবাদ বাক্যটা বাংলাদেশের কৃষিকাজের জন্য সমান অর্থবহ বহন করে থাকে। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। সেই কৃষি প্রধান দেশে যদি আমরা কৃষি একমাত্র জাতির অর্থনৈতিক মেরুদণ্ড হিসাবে বহন করতে পারে, জনসংখ্যার বিরাট ভারে আমরা যখন মুখ থুবড়ে পড়তেছি, তখন অর্থনীতির চাঙ্গা ও সতেজ করতে তুলতে পারে একমাত্রই আমাদের বাংলাদেশের কৃষিটা। সেই পাট, চা, চামড়া, তারপরে কাগজ, তুলা, আখ,
তারপর আসে মাছ, যেমন পোলট্রি, গবাদি পশু ইত্যাদি ভিত্তিক পাট শিল্প, তারপরে চা শিল্প, চামড়া শিল্প, আমাদের কাগজ শিল্প, চিনি শিল্প, মৎস্য শিল্প, এই পোলট্রি শিল্প, ডেয়ারি শিল্প প্রত্যেকটাই আজ বাংলাদেশের কৃষি অন্তর্গত সর্বজন স্বীকৃত বিভিন্ন কর্মসংস্থান এর জোগাড় দিয়ে থাকে এবং বিভিন্ন বাণিজ্য শিল্প গড়ে উঠেছে। এইসব শিল্পের কাঁচামাল সমূহ উৎপাদন করতে গেলে আমাদের নতুন নতুন কর্মের সংস্থান তৈরি হয় ও শিল্পের উন্নতি সাধন হয়। বাংলাদেশের ভবিষ্যৎ যে আর্থসামাজিক উন্নতি এবং তা থেকে সমৃদ্ধি লাভ করে থাকে। তাইলে আমাদের যে কৃষিটা কত যে গুরুত্বপূর্ণ সেটা এই কথাগুলি দ্বারা প্রচুরভাবে ব্যক্ত করতে তোমরা আশা করি জিনিসটা ক্লিয়ার হতে পেরেছ। এখন আমরা যদি বাংলাদেশের যে মোট ভূমির পরিমাণ হলো প্রায় 14.4 মিলিয়ন হেক্টরেরও বেশি, যার মধ্যে 13.3% নেই আছে বনভূমি, আর 20.1% আছে স্থায়ী জলাধার, একদম পানি, ঘরবাড়ি, শিল্প কারখানা, রাস্তাঘাট এগুলো। আর অবশিষ্ট যেটা 66.6% ভূমি রয়েছে জমি হিসেবে, যেটা আমাদের কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। এই কৃষি জমির এই 90% জমিতে আমরা খাদ্যশস্য উৎপাদন করে থাকি। বাংলাদেশের শতকরা 80% খাদ্যশস্য কৃষক ও কৃষি আমাদের যোগান দিয়ে থাকে। বাংলাদেশের এই পরিসংখ্যান ব্যুরোর একটা হিসাব 2012-13 ও 2016-17 অর্থ বছরে বাংলাদেশের যে জিডিপি বলি, আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলি, সেটাতে কৃষির যে বিভিন্ন স্তরের সমন্বিত অবদান তাদের যথাক্রমে 18.70% ও 14.122%। এরপরে আমাদের যেটা আছে যে এই যে দেশের যে খাদ্য যে চাহিদা ও কৃষির যে সার্বিক উন্নয়নে কৃষির ক্ষেত্রসমূহের অবদান অনস্বীকার্য। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের কৃষির তথ্য এবং যে সেবা প্রাপ্তি সেসব উৎসগুলি আমরা যদি হিসাবে দেশের অভিজ্ঞ কৃষক, কৃষক সভা এবং তোমাদের বলতেছে যে এই কৃষি উচ্চশিক্ষা, কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অফিস, এনজিও, কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, ইন্টারনেট ইত্যাদি নিজ নিজ ক্ষেত্রে তারা বিশেষভাবে অবদান রাখছে এই বাংলাদেশের কৃষির জন্য। বাংলাদেশের কৃষিটা আমরা সূচনাভাবে তোমাদেরকে আসলে বুঝাইতে পারছি এবং তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমাদের এই অধ্যায়ে মূলত আমাদের যে শিখন ফল বা কি কি জিনিস শিখবো সেটা আমি একটু এখন তোমাদের মাঝে বলবো। সেটা হলো বাংলাদেশের যে কৃষির ক্ষেত্রসমূহ আমরা ব্যাখ্যা করতে পারবো এই অধ্যায়ের পরে। তারপরে বাংলাদেশের যে কৃষির ক্ষেত্রসমূহ আছে একটা আরেকটার সাথে আমরা তুলনা করতে পারবো এবং বাংলাদেশের কৃষির ক্ষেত্রগুলো কোথায় কোথায় আছে এটা আমরা চিহ্নিত করতে পারবো। আর ব্যবহারিক যে প্র্যাকটিক্যাল দিকটা আছে, যেমন এর মধ্যে বিভিন্ন প্রকার যে খামার থাকে, যেমন মাঠ, উদ্যান, এই যে মৎস্য বলেছি একটু আগে, গবাদি পশু বলেছি, পোলট্রি বলেছি, এগুলো আমরা পরিদর্শন করব এবং প্রতিবেদন প্রণয়ন করতে পারবো। এগুলি তোমাদের সাথে ব্যবহারিক একটা আমরা একদিনে বছরের চেষ্টা করি তোমাদেরকে এগুলি নিয়ে দেখানোর জন্য, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাই। তাছাড়া আরো প্র্যাকটিক্যালি কি আছে বাংলাদেশের যে, তাছাড়া বাংলাদেশের যে কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস আমরা বর্ণনা করতে পারবো, এটা কিন্তু বর্ণনা করতে পারবো। ওকে, তারপরে আসছে যে বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস আমরা চিহ্নিত করতে পারবো। বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসের ভূমিকা আমরা বিশ্লেষণ করতে পারবো। তাছাড়া দেখা যাচ্ছে আরেকটা ব্যবহারিক আছে, যেটা নিকটবর্তী একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন প্রতিবেদন প্রণয়ন করতে পারবো। এই চ্যাপ্টারে আমরা দুইটা ব্যবহারিকের দুইটা জিনিস আছে, একটা হলো বিভিন্ন প্রকার খামার, এটা মাঠের খামার হতে পারে, উদ্যান ফসলের হতে পারে, মৎস্য হতে পারে, গবাদি পশু হতে পারে, পোল্ট্রি হতে পারে, এই সমস্ত এলাকা পরিদর্শন করে আমরা একটা প্রতিবেদন দাখিল করব। এছাড়া আছে কি একটা নিকটবর্তী কৃষি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন ও প্রতিবেদন প্রণয়ন করতে হবে। নিকটবর্তী কৃষি গবেষণা প্রতিষ্ঠান আমরা বলতে বলি ওই যে গাজীপুরের পাশে বিরি, ইরি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট,
বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বা ধান গবেষণা ইনস্টিটিউট আর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এগুলো আমরা সাধারণত পরিদর্শন করি এবং সেই জায়গা থেকে আসা একটি প্রতিবেদন দাখিল করতে পারি। তাহলে আমরা এখন প্রথম যেটা বলবো সেটা হলো বাংলাদেশের কৃষির ক্ষেত্র। আলোচনা করতে গেলে আমরা প্রথমে যেটা আসবো যে এগ্রিকালচার শব্দটা কোথা থেকে এসেছে, সেই জিনিসটা আমরা যদি বলতে চাই যে ইংরেজি শব্দ যেটা আমরা বলি এগ্রিকালচার, অর্থ হলো কৃষি। এগ্রিকালচার শব্দটি ল্যাটিন এবং এগার ও কালচার অর্থের যে শব্দদ্বয় দুইটা সমন্বয় থেকে উৎপত্তি লাভ করেছে। এগার অর্থ আমরা সাধারণত বলি ভূমি এবং বা মাটি, এবং কালচার অর্থ হলো পরিচর্যা বা চাষ করা। ভূমি বা মাটির যে চাষ করাটা, সেই এক কথা যদি বলি যে ভূমি বা মাটির যে চাষ বা পরিচর্যা করাটাকে বলবো আমরা কৃষি। তাহলে আমরা ক্লিয়ার হতে পেরেছি। তারপরে দেখা যাচ্ছে যে অর্থের দিক থেকে কৃষি বা এগ্রিকালচার বলতে আমরা ফসল উৎপাদনের উদ্দেশ্যে জমি বা ভূমিকে চাষ বা পরিচর্যা করা বুঝাই থাকি। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন ফসল, মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য, গবাদি পশু, পোল্ট্রি, বনায়ন ইত্যাদি হলো এই মেইনলি কৃষির সার্বিক ক্ষেত্রসমূহ। এসব ক্ষেত্রকে আমরা অবলম্বন করি কৃষিকাজের মাধ্যমে আর্থিকভাবে আমরা লাভবান হতে পারি। তাইলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হতে পারলাম যে কৃষি ক্ষেত্রসমূহ কি। কৃষি ক্ষেত্র আলোচনা করতে গেলে আমাদের অনেকগুলি ক্ষেত্র এসে পড়ে, যেটা মাঠ ফসলে, উদ্যান ফসল, তারপর মৎস্যের যে ব্যাপার, তারপর আসতেছে গবাদি পশু, পোলট্রি, মুরগির ব্যাপারগুলো, তারপর বনায়ন যে সামাজিক বনায়ন, তারপর সবুজ বনায়ন, তারপরে বলা হয় সুন্দরবন, এইসব বনায়নগুলো কৃষির টোটালি সবগুলো একটি কৃষির সার্বিক ক্ষেত্র। এসব ক্ষেত্রকে অবলম্বন করি আমরা কৃষিকাজের মাধ্যমে আর্থিকভাবে আমরা লাভবান করতে পারি। এখন আমি একটা তোমাদেরকে ছক দেখাবো, সেটা হলো বাংলাদেশের কৃষির যে ক্ষেত্রগুলি কোত্থেকে আসছে। তাহলে আমরা যদি এই জিনিসটা দেখতে পারি, সেটা হলো যে তাহলে কি হলো, সেটা আসবে যে বাংলাদেশের কৃষি ক্ষেত্রটারে কয়েকটা ভাগে ভাগ করছে, মানে জমিগুলির সাইজ কোনটা কি ভালো হয়। উঁচু জমি, উঁচু ও মাঝারি উঁচু জমি, সমতল মাঝারি উঁচু জমি ও সামান্য উঁচু নিচু জমি, এরপর আছে খুব নিচু জমি। এইগুলি ভাগ করার পরে দেখা যাচ্ছে যে উঁচু জমিতে কি হয়। উঁচু জমিতে সাধারণত আমরা এই ক্ষেত্রগুলির মধ্যে পাই গবাদি পশু ও পোল্ট্রি। উঁচু জমিতে আমরা করে থাকি এটা। তারপর উঁচু মাঝারি উঁচু জমি যেটা, সেটাতে আমরা বলি উদ্যান ফসল ও সামাজিক বনায়ন করে থাকি। উদ্যান ফসলে যেটা আমরা শাকসবজি টাইপের, এটা পরবর্তী ক্লাসে আমরা আরো আলোচনা করব, সামনে আসবে। তারপর আস্তে আস্তে সমতল মাঝারি উঁচু জমি ও সামান্য নিচু জমি, সেটা কি হতে পারে, সেটা হলো মাঠ ফসল। মাঠ ফসলের বর্ণনাগুলি এটাতে আসতে পারে। তারপর আছে একদম খুব নিচু জমি, যেটা আমরা জলাশয় যেটা বলি, সেটাতে আমরা মৎস্য সম্পদ নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং চাষ করতে পারি বা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা কৃষির ক্ষেত্রগুলো আমরা ক্লিয়ার হতে পেরেছি। এরপরে আমরা যেটা তোমাদের মাঝে আলোচনা করব, সেটা হলো যে জিডিপিতে যে বাংলাদেশের কৃষির বিভিন্ন খাতের অবদান কি আছে, সেটা যদি আমরা দেখতে পারি। একটু দেখি যে আমরা ৮-৯ অর্থ বছরে ফসলে 11%, মৎস্যতে 3%, পানি সম্পদে 2%, বন সম্পদ 1%, মোট এত সম্পদ কৃষি বিভিন্ন খাতের জিডিপিতে অবদান। এটার অর্থনৈতিক সমীক্ষা কৃষি তথ্য সার্ভিস 2017। ৮-৯ আর শেষ পর্যন্ত আমরা যদি লাস্ট একটা দেখি যে 16-17, সেটাতে ফসল এরিয়াটা কমে গেছে জিডিপিতে, তারপরে মৎস্যতে কমে গেছে, পানি সম্পদে কমে গেছে, তারপর বনজ সম্পদও কমে গেছে 14.2। মানে আমাদের যতই দিন যাচ্ছে যে আমরা ভালোভাবে ফসলের ফলন বা কৃষি খেয়াল না করি, আস্তে আস্তে কিন্তু পরিমাণটি কমে যাচ্ছে, আবার মাঝেতে জমি কৃষি পেরেছি। তাহলে আমরা তোমাদের জিডিপিতে বাংলাদেশের কৃষির বিভিন্ন খাতের অবদানের যে জিডিপির যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ গুলো আমরা টেবিল আকারে দেখিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমি আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার হতে পেরেছো। এরপর আমরা যেটা গুরুত্বপূর্ণ যে বলছিলাম কৃষির ক্ষেত্রে যে প্রথম পয়েন্টটা, সেটা হলো মাঠ ফসল। মাঠ ফসল নিয়ে আমি আলোচনা করতে গেলে প্রথমে আসবে মাঠ ফসলটা কি। মাঠ ফসলটা হলো এমন একটা ফসল, যে ফসল সমষ্টিগতভাবে তোমার মাঠ ফসল বলতে যে সমস্ত ফসল বা সমষ্টিগত উদ্যোগকে বলা হয়, যেগুলোকে মানুষ তার খাদ্য, বস্ত্র, শাকসবজি, ফলমূল, তেল ইত্যাদি নানাবিধ প্রয়োজনে
নির্বাচিত করে যত্নের সঙ্গে চাষ করে থাকে। যে সকল ফসলকে সাধারণত বড় ও বিস্তীর্ণ মাঠে, নিচু ও মাঝারি উঁচু এলাকায় এক বা দুই ফসলি জমিতে মোটামুটি যত্ন ও পরিচর্যা সহকারে আমরা চাষ করে থাকি, সেগুলোকে আমরা বলবো মাঠ ফসল। তাহলে আমরা মাঠ ফসলটা ক্লিয়ার হতে পেরেছি। তাহলে আমরা যেটা ব্যাখ্যা করবো সেটা হলো আমাদের এরপরে আসছে যে মাঠ ফসলের বৈশিষ্ট্যটা কি। মাঠ ফসলের যে বৈশিষ্ট্যগুলি থাকবে সেই বৈশিষ্ট্যগুলিকে আমরা একদম ক্লিয়ার করতে পারবো যে মাঠ ফসল সাধারণত একই জমিতে বছরে একবার বা দুইবার চাষ করা হয়। ওকে, তারা এরপরে বলছে এরা এক বর্ষজীবী ও বিভিন্ন জাতের হয়ে থাকে। এরা এক বর্ষজীবী ও বিভিন্ন জাতের হয়ে থাকে। অধিকাংশ ফসলই আকারে ছোট ও খাটো হয়। তারপর দেখা যাচ্ছে কি বীজ জমিতে সাধারণত আমরা মাঠ ফসলে ছিটিয়ে বপন করে থাকি। এরপরে বলছে যে জমিতে সেচ বা এটা বেড়া না দিয়েও আমাদের সাধারণত যত্ন কম দিয়ে এই মাঠ পরিচর্যা করে এই মাঠ ফসলগুলো আমরা চাষাবাদ করতে পারি। এগুলোর উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম। একই জাতের সমস্ত মাঠ ফসলের আকার, উচ্চতা একই রকমের হয়। ফসল একই সময়ে পরিপক্ক হয়ে যায় এবং একত্রে এরা আমরা সংগ্রহ করতে পারি। ফসল সাধারণত শুকিয়ে ব্যবহার করা হয়, শুকানো হয়। সাধারণত বড় জমিতে বা বড় এলাকাতে চাষাবাদ করা হয়ে থাকে। তারপরে বলছে নিচু ও মাঝারি নিচু জমিতে চাষাবাদ করা থাকে। দীর্ঘদিন এগুলোকে সংরক্ষণ করা যায়, যে এবং সমস্ত ফসল গুলো একত্রে যত্ন নেওয়া যায়, কিন্তু আলাদা আলাদা ভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। মেইন কথা হলো মাঠ ফসলের বৈশিষ্ট্যটা হলো যে যেই ফসলের করতে গেলে আলাদাভাবে কোনো পার্টিকুলারই কোনো যত্ন নেওয়া লাগে না, সেপারেটলি যত্ন নেওয়া লাগে না, এককভাবে যত্ন নেওয়া লাগে না, সেই ফসলকে কি বলা হয় মাঠ ফসল। মানে এদেরকে সম্মিলিতভাবে যত্ন নেওয়া হয়। তাহলে আমরা এটা ক্লিয়ার হতে পেরেছি। এখন যেটা আমি বলবো যে ব্যবহারের গুরুত্ব অনুযায়ী মাঠ ফসলের প্রকারভেদ, সেটা আমরা কি দেখে একটু। সেটা হলো এক নম্বরে যদি আমি বলি প্রকারভেদে, দানাদার ফসল, ডাল ফসল, তেল ফসল, তারপরে বলছে আঁশ ফসল, এরকম 10টা ভাগে ভাগ করছে। চিনি ফসল, পানীয় ফসল, নেশা জাতীয় ফসল, গোখাদ্য ফসল, ঔষধি ফসল ও সবুজ সার ফসল। দানাদার ফসল মানে যেগুলোকে দানাদার খাদ্য সংগ্রহ করে, যেমন চাল, আটা, ময়দা, সুজি, এইসব হলো দানাদার ফসল। ওইগুলির উদাহরণ কি হতে পারে? আমাদের ধান, গম, ভুট্টা, তারপরে যব, তারপরে আসতে পারে বার্লি ইত্যাদি। তারপরে ডাল জাতীয় ফসল কোনগুলো? যেটা আমরা ডাল সংগ্রহ করি, কি করি ব্যবহার? ডাল স্যুপ ও মিষ্টান্নর উপাদান হিসেবে ব্যবহার করা হয়। যেমন কি হতে পারে? কি ডাল? মুগ ডাল, মসুর ডাল, ছোলা, অরহর, খেসারি, মাসকলাই ইত্যাদি। তারপর আসছে তৈল জাতীয় ফসল, যেটা আমরা তৈলবীজ সংগ্রহ করি, তেল হিসেবে ব্যবহার করি। কি তৈল জাতীয় ফসল হতে পারে? যেটা সয়াবিন, সরিষা, তারপর হতে পারে সূর্যমুখী, তিল, তিসা, তারপর আসতে পারে কুসুম ফুল, চীনাবাদাম ইত্যাদি। তারপরে আসছে আঁশ ফসল, যে ফসলে আঁশ সংগ্রহ করা হয়, যেমন দড়ি, চট, বস্ত্র হিসাবে ব্যবহার করা হয়। যেমন বলা হয় পাট, তুলা, এইসব ফসলগুলো হলো আঁশ ফসল। তারপর আসছে চিনি জাতীয় ফসল, কি? যেটা আমরা রস সংগ্রহ করি এবং ব্যবহার করি কি হিসাবে? প্রধানত চিনি ও গুড় হিসাবে ব্যবহার করি। তার মধ্যে উদাহরণ কি হতে পারে? সেটা হলো আখ, তাল, খেজুর, সুগার বিট ইত্যাদি। তারপরে আসছে পানীয় ফসল। পানীয় ফসল কি? আমরা যেটা পাতা, ফুল ও ফল সংগ্রহ করি পানীয় ফসল থেকে, ওইটা পানীয় হিসাবে ব্যবহার করি। এটা আমরা চা পান করি, কফি পান করি, আমরা লেবুর রস খাই, এগুলো হলো উদাহরণ পানীয় ফসলের। নেশা জাতীয় ফসল, নেশা ফসল, নেশাকারক দ্রব্য সংগ্রহ হয়, যেমন বিড়ি, সিগারেট, মারিজুয়ানা, তারপরে হিরোইন, ইয়াবা বলি, এখন এইগুলো নেশা জাতীয় ফসল হিসাবে আমাদের উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তারপর এগুলি কি? যেমন তামাক, গাঁজা, পপি, চরস, এইসব ইত্যাদি। তারপর আসছে গোখাদ্য জাতীয় ফসল, এটা গবাদি পশুর খাদ্য সংগ্রহ করা হয় এবং ঘাস হিসেবে ব্যবহার করা হয়। সেই ফসলগুলি কি হতে পারে? সাধারণত ভুট্টা, যেমন ঘাস হতে পারে প্যারা, জার্মান, নেপিয়ার, এসব হলো ঘাস।
যেটা গোখাদ্যের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। তারপর ৯ নম্বরে আসছে ঔষধি ফসল, যেটা ওষুধ সামগ্রী হিসাবে ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়, সেটা হলো ঔষধি ফসল। যেমন তুলসী, বসাক, ঘৃতকাঞ্চন ইত্যাদি। সবুজ সার ফসল যেটা, সেটা হলো সবুজ সার সংগ্রহ এবং জৈব সার সংগ্রহ হিসাবে ব্যবহার করা হয়। যেমন দঞ্চা, আমরা যেটা মারাত্মক একটা উপকার সবুজ সার হিসেবে, মাসকলাই, বরবটি, ইপিলিপিল, শনপাটি ইত্যাদি। তো ব্যবহারের গুরুত্ব অনুযায়ী যে মাঠ ফসলের যে ভাগগুলো, সেটা আমি দেখালাম। এখন তোমাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবো, যেটা চিত্রটা বলে দিচ্ছে দানাদার ফসলে কি ধরনের ফসল একটা চিত্র করতে যান, বা ডাল জাতীয় ফসলের। তাহলে আমরা একটু খেয়াল করি। দানাদার ফসল যেটা আমরা চিন্তা করছি, সেটা প্রথমে যেটা আসছে, সেটা হলো দানাদার ফসল। এটা কি? আমাদের ধান। কি সুন্দর পেকে আছে ধান, সেটা আমরা বলে দিলাম। তারপরে আসছে ২ নম্বরটা বলছিলাম কি, ডাল জাতীয় ফসল। সেটা এখানে বলছি আমি মসুর ডাল, যেটা লেন্টিল বলি ইংলিশে, ডাল ফসল। তারপরে আসবে আমাদের তোল জাতীয় ফসল। তোল জাতীয় ফসলের মধ্যে কি কি আছে, সেটা হলো আমরা সয়াবিন বা সরিষা। আমি এই জায়গায় চিত্রে দেখাচ্ছি তোমাদের সরিষা। সরিষাটা দেখো কি একদম হলুদ আর চিকচিক করতেছে। তারপর তোমাদের আসছে আঁশ জাতীয় ফসল, যেটা আমরা সাধারণত ধরি পাট, তুলা ইত্যাদি। তাহলে এরপরে আসছে আমাদের যে চিনি ফসল। চিনি ফসলের মধ্যে যেটা আমরা সাধারণত আখটাকে বোঝাচ্ছি, চিনি গুড় তৈরি হয়। তারপরে চিনি জাতীয় ফসল গেল। এরপরে আসছে আমাদের যেটা পানীয় ফসল ধরি, চা। চাটা গেল, এই যে চা, চাটা আমরা চিনি জাতীয় মানে পানীয় ফসল হিসেবে ব্যবহার করি, এই চাটা গেল। তারপরে আসছে আমাদের পরবর্তীতে আসবে নেশা জাতীয় ফসল, যেটা আমরা ধরে থাকি, সেটা হলো তামাক। তামাকটা এই যে দেখাচ্ছে, এইটা একটা নেশা জাতীয় ফসল। তারপর আসে গোখাদ্য ফসল, যেটা আমরা সাধারণত গরুদের খাবার টাবার, এই যে ভুট্টা এগুলি কিন্তু খাওয়ায়, যে যে ভুট্টা হিসেবে এনে দেখা হয়েছে গোখাদ্য ফসল। তারপরে আসে ওষুধি ফসল বা সবুজ সার ফসল। ওষুধি ফসলের মধ্যে সবুজ না, ওষুধি ফসলের মধ্যে যেটা দেখাচ্ছে যে কি, তুলসী গাছ, যেটা আমাদের মারাত্মক কাজে লাগে সর্বক্ষেত্রে। বসাক আছে, এখানে তুলসী গাছের ছবি একটা দেখানো হয়েছে। তারপরে যে সবুজ শাক ফসলের মধ্যে সবচেয়ে বেশি যেটা উপকার, সেটা হলো ধনচা, সেটা প্রকাশ করা হয়েছে। আশা করি আজকের যে আলোচনার বিষয়সমূহ তোমাদের মাঝে আলোচনা করা হয়েছে, তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। বাংলাদেশের কৃষিটা নিয়ে আমি একটু সামাই আলোচনা করেছি। বাংলাদেশের কৃষির ক্ষেত্রটা শুরু করেছি, যেটা আমি প্রথম যে ক্ষেত্র, যে প্রথম পয়েন্টটা, সেটা হলো মাঠ ফসল নিয়ে আলোচনা করেছি। মাঠ ফসল নিয়ে আলোচনা করার পরে আমি এদের বৈশিষ্ট্য পড়িয়েছি। বৈশিষ্ট্য পড়ানোর পরে যে প্রধান প্রধান, পরবর্তী ক্লাসে আমি যেটা পড়াবো তোমাদের, বাংলাদেশের প্রধান প্রধান মাঠ ফসলের যে পরিচিতি আছে, সেই পরিচিতিগুলি তোমাদেরকে আমি আলাদাভাবে বুঝিয়ে দেব। আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের মাঝ থেকে আমি মোহাম্মদ কাজিম খান আবুল বিদায় নিচ্ছি, এবং নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।